না, চোখ খুলল না জুবাইদা বেগম। ছেলের বুকেই পড়ে রইল অচেতন হয়ে। রৌদ্র কোনো রূপ কাল বিলম্ব না করে মাকে কোলে তুলে হাঁটা ধরল অন্য একটা কেবিনের দিকে। তার পেছন পেছন সবাই আসে সেই কেবিনের দিকে। রৌদ্র মাকে শুইয়ে দিয়ে দিল বেডে। তারপর মায়ের পালস চেক করলো, পরক্ষণেই প্রেশার মাপলো। তার মায়ের প্রেশার ফল করেছে। হয়তো সারাদিনে এত ঝড় ঝাপটা দুর্বল হয়ে পড়েছেন মানুষটা। রৌদ্র তৎক্ষণাৎ একজন নার্সকে ডাক দেয়। নার্সটিও প্রায় ছুটে আসে তার ডাক পেয়ে। রৌদ্র নার্সকে বলল, স্যালাইন রেডি করুন। নার্স মাথা ঝাঁকিয়ে স্যালাইন রেডি করলো। হাতে ক্যানোলা নিয়ে জুবাইদা বেগমের দিকে এগিয়ে যেতে নিলে বাদ সাথে রৌদ্র সে নিজ হাতেই বাড়িয়ে নার্স থেকে ক্যানোলাটা নিয়ে নেয়, মায়ের হাতেই বসিয়ে দিল। তারপর স্যালাইনটা সেট করেই দিল। স্যালাইন চলছে আপন গতিতে। রৌদ্র মায়ের হাত ধরে বসে আছে বেডের পাশে। তার কাতর দৃষ্টি মায়ের নিস্তেজ মুখটার উপর নিবদ্ধ। ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বিড়বিড় করে বলল, ভেবেছিলাম সবটা ঠিক করে ফেলবো আম্মু, কিন্তু দেখো আমি অভাগা সবটা ঠিক করার বদলে তোমাদের কেমন ক্ষতি করে ফেললাম। তোমাদের কিছু হয়ে গেলে নিঃস্ব হয়ে যাবো আম্মু। আমার আমার যে বেঁচে থাকার কারণটাই হারিয়ে যাবে তখন। ভোর 4টা। জুবাইদা বেগমের কেবিনের বাইরে কাতর দৃষ্টিতে তাকিয়ে আছেন সকলে। এতক্ষণে সবাই ছিল কবির সাহেবের কেবিনের বাইরে, কিন্তু ওইটা তো আইসিইউ। বেশিক্ষণ কেবিনের বাইরে কাউকে থাকতে দেওয়া হয় না, তাই সবাই আবারও চলে আসে এদিকে। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র বেরিয়ে আসে কেবিন থেকে। এসেই সকলের উদ্দেশ্যে বলে উঠছে, তোমরা প্লিজ বাড়িতে যাও। দেখো অলরেডি আব্বু আম্মু দুজনেই অসুস্থ। তারপরও তোমরা এভাবে রাত জেগে থাকলে অসুস্থ হয়ে পড়বে। দয়া করে আমার কাছে আর অপরাধের বোঝা চাপিয়ে দিও না। আমি সত্যি ক্লান্ত, বড্ড ক্লান্ত। শেষ কথাটা বলতে গিয়েও গলাটা বুঝি ধরে এসেছে রৌদ্রর। তাসির সাহেব ছেলেটার কাঁধে ভরসার হাত রাখলেন, অসহায় মুখে বললেন, ভেঙে পড়িস না বাচ্চা, তুই যে এখন একমাত্র সম্বল আমাদের। রৌদ্র মাথা নুইয়ে রেখে খানিকটা ঝাঁঝালো। তারপর সবার উদ্দেশ্যে আবারও বলল, বাড়িতে গিয়ে রেস্ট নাও সবাই। কোনো প্রয়োজন পড়লে আমি কল দেব তোমাদের। অজ্ঞতা এমন কথার পিছে বলার মতো আর কিছুই পেল না বাড়ির সকলে। তারা সবাই একে একে চলে যেতে লাগলো করিডোর ছেড়ে। কিছুটা সামনে যেতেই সকলে থমকে দাঁড়ালো এক প্রকার। সামনে থেকে ছুটে আসছে আমরিন, তার পিছু পিছু তার পরিবারও আসছে এদিকেই। তাদের দেখা মাত্র সকলের মুখের আদলের পরিবর্তন ঘটল ব্যাপক। সাব্বির সাহেব কোমরের পেছনে বেঁধে রাখা হাত দুটো হঠাৎই মুষ্টিবদ্ধ করে নিলেন। মুখের অভিব্যক্তি হলো কঠোর। তিনি শক্ত চোখে তাদের দিকে এক পলক তাকে হনন করে চলে গেলেন সেখান থেকে। তায়েব সাহেবও তাই করলেন। তাসিক সাহেব একবার চেয়েছিল আগ বাড়িয়ে কথা বলবে, কিন্তু পরক্ষণে বাড়ির পরিস্থিতি মাথায় রেখে মনটা আর সায় দিল না তার। তিনিও তাই এক প্রকার তাদের উপেক্ষা করে চলে গেলেন সেখান থেকে। রাইসা বেগম রাফিয়া বেগমের সাথে সাথে আসছেন। তিনি তাদের পেছনে অনেক হাঁটছে ধীরে ধীরে। কিয়ৎক্ষণ বাদে পেছন থেকে ভেসে আসে রুদ্রর কণ্ঠ, অনেক দাঁড়া। অনেক থামল, পেছনে ফিরে জিজ্ঞাসা চোখে চাইল রৌদ্রের দিকে। রৌদ্র দৌড়ে এসে ছেলেটার কাছে ধিমি স্বরে বলল, বাসায় গিয়ে অরিনকে খাবার খাইয়ে দিবি। ও আবার কান্নাকাটি করলে খাবারের উপর অভিমান করে বসে থাকে। আমি ড্যাম শিওর ও হয়তো কালকেও না খেয়েছিল। তুই বাড়িতে গিয়ে ওকে নিজ হাতে খাইয়ে দিবি। ও যদি খেতে না চায় তাহলে জোর করে খাওয়াবি। দরকার হয় দুটো ধমক দিবি, কিন্তু খেয়াল রাখিস ধমকটা যেন বেশি জোরে না হয় রে। আর হ্যাঁ, ও খেয়ে নিলে আমায় একটা মেসেজ দিয়ে জানাবি। গট ইট? অনেক অবাক হয়ে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। হয়তো ভাবছে একটা মানুষ কি পরিমাণ ভালোবাসলে এমন একটা পরিস্থিতিতে নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করে। অনেককে এমন নিজের ভাবনা নিমগ্ন থাকতে দেখে রৌদ্র ফ্রিকুচকায়। অনেকের মুখে সামনে তুড়ি বাজিয়ে বলে হচ্ছে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? অনেক প্রত্যুত্তরে কিচ্ছু না বলে হুট করে জড়িয়ে ধরল রৌদ্রকে। হঠাৎ এহেন কাণ্ডে ভরকে যায় রৌদ্র। অনেকের পিঠে নরম হাত বুলিয়ে বলল, খারাপ লাগছে তোর? অনেক রৌদ্রকে আরেকটু চেপে ধরে, কাঁদো কাঁদো গলায় বলে, সরি রোদ ভাই, আমি আমি কিছু করতে পারলাম না তোমার জন্য। ব্যথাতুর হাসল রৌদ্র। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে অনেককে নিজ থেকে ছাড়িয়ে বলল, এখন আর আমাদের কিছুই করার নেই ভাই, যা হবার হবে। অনেক আহত চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। ধরে আসা কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই তার চোখে পড়ে রৌদ্রের পেছনে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে। রৌদ্র অনেকের দৃষ্টি দেখে পেছনে তাকায়। পরক্ষণে দেখতে পায় রাফিয়া বেগম কেমন চলচল চোখে তার দিকেই তাকিয়ে আছে। রৌদ্র মিহি হাসলো খানিকটা। রাফিয়া বেগম ধীরে ধীরে ছেলেটার দুগালে হাত রাখে আলতো করে ধরে আসা কণ্ঠে বলতে থাকে, অযোগ্য মানুষকে এতটা ভালোবাসতে নেই রোদ।
এতে বুকের মাঝে জ্বালা বাড়ে আব্বু, কষ্ট বাড়ে কয়েক গুণ। রৌদ্র ফিচেল হাসে, গালের উপর ধরে রাখা রাফিয়া বেগমের হাত দুটোর উপর হাত ছুঁয়ে বলে, ভালোবাসা কি আর যোগ্য অযোগ্যতা দেখে হয় মেজুমা? এই যে আপনা আপনি হয়ে যায় আড়ালে নীরবে নিভৃতে। তাছাড়া কষ্ট পাওয়ার বাকি বা কি আছে মেজুমা? ওর ভালোবাসার আগুনে পুড়ে আমি যে ছারখার হয়ে গেছি অনেক আগে। এখন শুধু অবশিষ্ট আছে ছাইগুলো। ছাইদের কি আর কষ্ট হয় বলো? রাফিয়া বেগমের চোখ দুটো আর বাদ মানল না, সেখান থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা ধারা। রাফিয়া বেগম মুখটা এগিয়ে এনে রৌদ্রের কপাল বরাবর ঠোঁট ছোঁয়ায়, সেভাবেই থেকেই বলতে লাগলেন, আমার এক বুক আফসোস রোদ, আমি তোর মতো সন্তান পেটে ধরতে পারিনি। তার চেয়েও বড় আফসোস, তোর ভালোবাসার মানুষটাকে তোর যোগ্য হিসাবে গড়ে তুলতে পারিনি। রৌদ্র রাফিয়া বেগমের দিকে তাকায়, মোটা হয়ে আসা গলায় বলল, এইভাবে বলুন আমি জম্মু, ওর কোনো দোষ নেই। ও হয়তো ভয় পেয়ে আছে কোনো বিষয় নিয়ে। রাফিয়া বেগম তার ছেলে হাসি টানে ঠোঁটের কোণে, শাড়ির আঁচলে মেজা চোখ দুটো মুছে নিয়ে বলে, ভাগ্য করে তোর মতো প্রেমিক পুরুষ পেয়েছিল হতভাগী, কিন্তু থাক, আর বলতে ইচ্ছে করছে না। কথাটা শেষ করে আর কোনো দিকে না তাকে হাঁটা ধরেন রাফিয়া বেগম। অনিকও যায় মায়ের পিছু পিছু। কিছুটা সামনে এগোতে আমরিন বেগমকে এই সময় এখানে দেখতে পায়ে থমকে দাঁড়ালেন রাফিয়া বেগম। সরু চোখে তাকালেন তাদের দিকে। আমরিন সোজা মেজো ভাবিকে দেখতে পেয়েই ছুটে আসে তার কাছে। অস্থির হয়ে রাফিয়া বেগমের হাত দুটো ধরতে সেগুলো ছাড়িয়ে নেয় রাফিয়া বেগম। আমরিন স্তব্ধ হয়ে গেল ভাবির এমন কাণ্ডে। তিনি অবাক চোখে তাকিয়ে রইলেন মেজো ভাবির দিকে। রাফিয়া বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললেন, শক্ত গলায় বলতে লাগলেন, কেন এসেছো এখানে? আমরিন যেন আকাশ থেকে পড়লেন কথায়। তিনি আহত গলায় বললেন, ভাবি, ভাইজান। কথাটা শেষ হবার আগেই তার দিকে শক্ত চোখে তাকালেন রাফিয়া বেগম। কর্কশ গলায় বলতে লাগলো, সেটা জেনে তুমি কি করবে? নাকি আরো কিছু ক্ষতি করার মনোবাসনা বাকি আছে তোমার? কিসের উদ্দেশ্যে এসেছো এখানে? আজকে তোমার জন্য এই পরিবারটা এই দিন দেখতে হচ্ছে। একমাত্র তোমার জন্য আমার সন্তান দুটো একে অপরকে ভালোবেসেও আপন করতে পারছে না। তোমায় দেয়া কথা রাখতে তোমার বড় ভাইজান আজ মৃত্যু পথযাত্রী। রাফিয়া বেগমের একের পর এক শক্ত কথায় মাথাটা যেন ফাঁকা হয়ে আসছে আমরিনের। তিনি কাঁপতে লাগলেন দাঁড়িয়ে থাকা অবস্থায়। পেছন থেকে শাহানুর তৎক্ষণাৎ স্ত্রীকে আগলে নিলেন নিজের সঙ্গে। রাফিয়া বেগমের দিকে তাকিয়ে বলে উঠেন, ভাবি আপনি। চুপ করো যাও শাহানুর, কেননা আজ আমার মন মেজাজ একদমই ঠিক নেই। এমনও হতে পারে সম্পর্কের বেড়াজাল ভুলিয়ে তোমায় দু কথা শুনিয়ে দিতে এক মুহূর্ত দেরি হবে না আমার। তাই দয়া করে চুপ করো। তারপর তিনি আবারও তাকালেন আমরিনের দিকে, গলায় একটা শ্বাস ছেলে বললেন, আমার সন্তানদের সাথে যা কিছুই হচ্ছে এর জন্য তোমাকে আমি কোনোদিনও মাফ করব না আমরিন, কোনোদিনও মাফ করব না। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন সেখানে রাফিয়া বেগম। গটগট পায়ে চলে গেলেন সেখান থেকে। আর পেছনে দাঁড়িয়ে রইল অনেক, যার কাতর দৃষ্টি নিবদ্ধ আমরিন বেগমের পেছনে দাঁড়িয়ে থাকা ইকরার জ্বলতে থাকা আগুন চোখের দিকে। আবার না জানি কোন আগুন লাগবে এই পরিবারে। প্রায় আধ ঘন্টা পর অনিকরা বাড়িতে এসে পৌঁছালো। রাফিয়া বেগম গট গট পায়ে বাড়িতে ঢুকলেন। ড্রয়িং রুম পেরিয়ে রুমের দিকে যেতে থমকে দাঁড়ালেন তিনি। চোখ দুটো ছোট ছোট করে তাকালেন সোফায় বসে ঝিমতে থাকা অয়নের পানে। রাফিয়া বেগম আর রুমে না গিয়ে মেয়ের কাছে এলেন। শক্ত কণ্ঠে ডাক দিয়ে বললেন, এখানে বসে ঝিমাচ্ছিস কেন? হঠাৎ ডাকে এক প্রকার হকচকে উঠে অরিন। দৃষ্টি এলোমেলো করে সামনে তাকাতেই মাকে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মির্জা। অরিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, মায়ের হাত দুটো ধরে জিজ্ঞেস করে, বড় আব্বুর শরীর এখন কেমন আছে আম্মু? রাফিয়া বেগম শক্ত মুখে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন, খামখেয়ালি জবাব দিলেন, সেটা জেনে তুই কি করবি? অরিন অবুঝের ন্যায় মায়ের দিকে তাকিয়ে আবারও বলল, বলো না আম্মু, বড় আব্বু ঠিক আছে না? রাফিয়া বেগমের ছোট্ট উত্তর। অরিন তখন কি মনে করে যেন মাকে এসে জড়িয়ে ধরলো কাঁদো কাঁদো গলায়, বলতে লাগলো, আম্মু আমি এখানে থাকবো না, আর আমি হোস্টেলে চলে যাব। তুমি আমার যাওয়ার ব্যবস্থা। বাকিটা শেষ করতে পারলো না অরিন। তার আগেই তাকে বুক থেকে উঠিয়ে সশব্দে চড় মারলেন রাফিয়া বেগম। অরিন হতবিহ্বল হয়ে গেল এমন আঁকশু মনে। সে মুখ তুলতেই আরেকটা থাপ্পড়
পড়লো তার অন্য গালে। অরিন দু গালে হাত রেখে ফুপিয়ে উঠে সঙ্গে সঙ্গে তা দেখে রাগে ফুসফুস করছেন রাফিয়া বেগম। তিনি আর কিছু না ভেবে মেয়ের চুলের মুঠি টেনে ধরে শক্ত হাতে। অরিন মৃদু কুকিয়ে উঠে তৎক্ষণাৎ বাইরে থেকে অনেক মাত্রই ঘরে ঢুকেছিল। হঠাৎ মাকে এমন রূপে দেখে দৌড়ে আসলো ছেলেটা। মায়ের হাত থেকে বোনকে ছাড়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে অনুরোধ করতে বলতে থাকে, ছেড়ে দাও মা, কি করছো তুমি? ছাড়ো ওকে। শুনল না রাফিয়া বেগম। তিনি রণমূর্তি ধারণ করে খেকিয়ে বলতে লাগলেন, আমার হাত ছাড় অনিক। আজকে এই নেমহারাম মেয়েকে আমি কবরে পাঠিয়ে ছাড়ব। ওর কত বড় সাহস, ও আমার সামনে আবদার জুড়ে বসে। কথাটা বলে তিনি আরেকটা চর মারলেন মেয়ের নাক মুখ বরাবর। অনেক নাক মুখ কুচকে কাঁদতে থাকে অনবরত। অনেক তখন বহু কষ্টে মায়ের হাত থেকে বোনকে ছাড়িয়ে আনে। রাফিয়া বেগম তেরে আসেন। আবারও তিনি রাগে গজগজ করতে করতে বলেন, ওরে ছাড় অনিক। ওর মতো মেয়ের উচিত শিক্ষা হওয়া প্রয়োজন। যাকে মন দিল, যাকে এতটা দিন ভালোবাসলো, তাকে আজ সবার সামনে অস্বীকার করলো এই মেয়ে। ভাবতে পারছিস ও কত বড় বিশ্বাসঘাতক? আমি যেদিন প্রথম জানতে পেরেছিলাম ও রোদকে ভালোবাসে, সেদিন আমি ভয়ে ভয়ে ছিলাম। ভেবেছিলাম রোদ সকল প্রতিকূলতায় ওর হাতটা ধরে রাখতে পারবে তো। কিন্তু আজ আমার ভাবনা সম্পূর্ণ পাল্টে দিল এই মেয়ে। যেখানে আমার রোদ ওর জন্য পাগলের মতো আহাজারি করছে, সেখানে ও কি করলো? ছেলেটার হাত ছেড়ে দিল এই মাঝপথে এসে। আমি তো গতকালই ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম, যখন ও আমার চোখে তাকিয়ে মিথ্যা বলেছিল যে ও নাকি এই বিয়েতে রাজি। অনেক মায়ের কথায় আকাশ থেকে পড়লো যেন। সে অবাক কণ্ঠে বলল, তুমি সবটা আগে থেকে জানতে আম্মু? হ্যাঁ জানতাম। যেদিন তোর বোন রৌদ্রের বিয়ের কথা শুনে ভেঙে পড়েছিল, সেদিনই সন্দেহ হয়েছিল আমার। তারপর থেকেই ওর ওপর নজর রেখেছিলাম আমি। পরবর্তীতে রুহির হলুদের দিন যখন রোদ ছাদে বৃষ্টির মাঝে ওকে ভালোবাসার কথা বলছিল, সেদিন সবটা নিজ কানে শুনেছিলাম আমি। আমি জানতাম ওরা একে অপরকে ভালোবাসে। তবুও আমি চুপ থেকেছি এতদিন, কারণ আমার রোদের ওপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। আমি জানতাম ছেলেটা ঠিকই সবাইকে ম্যানেজ করতে পারবে। কিন্তু শেষমেশ কি হলো দেখ। তোর কালসাপ বোনটা আমার সোনার টুকরো ছেলেটার মনে কি পরিমাণ কষ্ট দিল। ছেলেটার কান্না দেখলে পাষাণ ও অটল থাকতে পারবে না, সেখানে তোর বোন কিনা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে। আল্লাহ, এ কেমন বিশ্বাসঘাতক জন্ম দিলাম আমি। কথাটা বলি রাফিয়া বেগম পাশের সোফাটা ধপ করে বসে পড়লেন। মাথায় হাত রেখে কাঁদতে কাঁদতে বললেন, তোর মতো মেয়েকে এতটা ভালোবাসলো রোদ, যেখানে তুই ওর যোগ্যই না। তোর মতো অযোগ্য মেয়েকে কেউ কিভাবে এতটা ভালোবাসতে পারে? জিজ্ঞেস কর তোর ভাইকে। আসবার সময়ও পাগল ছেলেটা বারবার বলে দিয়েছে তোকে খাবার খাইয়ে দিতে, তোর খেয়াল রাখতে। ভাবতে পারছিস? এক বুক পরিমাণ কষ্ট বুকে চেপে রেখেও এ কথাগুলো বলছে রোদ। আর তুই? ছি, তোকে নিজের মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে আমার। যেই মেয়ে কারো ভালোবাসা, আবেগ, অনুভূতি নিয়ে খেলতে পারে, সেই মেয়ে কোনোদিন আমার মেয়ে হতে পারে না। এমন বিশ্বাসঘাতক আমি রাফিয়া পেটে ধরিনি। অনেক, ওকে সরা আমার সামনে থেকে, না হলে আজ হয়তো এই বিশ্বাসঘাতকে মেরেই ফেলবো আমি। রাফিয়া বেগম সোফায় বসে ইচ্ছে মতো গালমন্দ করছেন মেয়েকে। ইতিমধ্যে ড্রয়িং রুমে হাওয়া শোরগোলের ছুটে এসেছেন বাড়ির সকলে। রাইসা বেগম আর মাইমুনা বেগম এসেই অরিনকে আগলে নিল নিজেদের সঙ্গে। তায়েব সাহেব গম্ভীর মুখে রাফিয়া বেগমের দিকে তাকিয়ে বলেন, এমন একটা পরিস্থিতিতে মেয়েটার গায়ে হাত না তুললেই হতো না বৌমনি? রাফিয়া বেগম শক্ত মুখে আগের ন্যায় বসে আছেন। তার চেহারার অভিব্যক্তিতে নেই কোনো অনুশোচনা কিংবা পরিতাপ। ভাব এমন যেন তিনি ঠিকই করেছেন মেয়েকে মেরে। প্রায় মিনিট 2 পেরোনোর পর রাফিয়া বেগমকে এমন মৌন থাকতে দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলেন তায়েব সাহেব। তিনি আর কিছু না বলে চলে গেলেন ড্রয়িং রুম ছেড়ে। গতকাল থেকে একের পর এক ধাক্কায় যেন এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। ছোট হওয়ায় বাড়ির বড়রা বুঝি তাদের কথার কোনো দামই দিচ্ছে না। এদিকে সাব্বির সাহেব নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছেন।
কোমরের পেছনে 2 হাত বেঁধে থমথমে মুখে চেয়ে আছেন ড্রয়িং রুমের সোফায় বসা নিজ স্ত্রীর দিকে। কিয়ৎক্ষণ বাদে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন মেয়ের দিকে। অরিন এখন হেঁচকে তুলে খাচ্ছে। মেয়েটার গৌরব মুখটা মারের তোপে লাল হয়ে গেছে যেন। সাব্বির সাহেব ছেলের বাহুডোর হতে মেয়েকে আলগোছে নিজের কাছে টেনে নিলেন। অরিনও মাথা নিচু করে রেখে বাবার কাছে চলে আসে। সাব্বির সাহেব আর কোনো কথা না বলে চুপচাপ মেয়েটাকে নিজের সঙ্গে। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। করে নিয়ে চলে গেলেন রুমের দিকে। 2টা সিঁড়ি বেয়ে উঠতেই অসাবধানতাবশত অরিন খানিকটা হোঁচটকে পড়ে যেতে নিলেই সাব্বির সাহেব মেয়েকে শক্ত করে নিজের দৃঢ় হাতের বাঁধনে আগলে নিলেন। পড়ে যাওয়ার ভয়ে অরিন চোখ মুখ কুঁচকে ফেলে তৎক্ষণাৎ পর করে নিজেকে স্বাভাবিক পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকায় মেয়েটা। সাব্বির সাহেব এবারও কিচ্ছু বললেন না। তিনি চুপচাপ মেয়েটাকে নিয়ে সাথে নিয়ে হাঁটা ধরেন। সাব্বির সাহেব মেয়েকে নিয়ে রুমে ঢুকলেন। ধীরে ধীরে অরিনকে এনে বসালেন বিছানার পাশ ঘেঁষে। তারপর হেঁটে চলে গেলেন আলমারির দিকে। সেখান থেকে ফার্স্ট এড বক্স আনতে তার চোখ আটকে গেল আলমারির ভর্তি বিভিন্ন কোয়ালিটির চকলেটগুলোর দিকে। সাব্বির সাহেব কপাল কুঁচকে তাকালেন সেদিকে। কিয়ৎক্ষণ গম্ভীর মুখে কিছু একটা ভাবলেন তিনি। তারপরই হাতে একটা তোয়ালে নিয়ে চলে গেলেন ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ পর ফিরে এলেন তোয়ালে ভিজিয়ে। সাব্বির সাহেব এক হাতে ভেজা তোয়ালে, অন্য হাতে ফার্স্ট এড বক্স নিয়ে চলে এলেন মেয়ের কাছে। অরিন কাছ হতে 2 হাত দূরত্ব নিয়ে বসলেন তিনি। অরিন ধীরে ধীরে মাথা তুলে বাবার গম্ভীর হয়ে থাকা মুখটার পানে চাইল। আজ কোনো কথাই যেন তার খানিকটা ভয় হচ্ছে বাবার সামনে বসে থাকতে। হয়তো ভাবছে তার বাবা যদি তার মায়ের মতো রাগারাগি করে তার সঙ্গে। অরিন ভয় ভয় যোগ গেল কয়েকটা। অস্থিরতায় মেয়েটা কেমন হাত কচলাচ্ছে বারংবার। সাব্বির সাহেব আজ চোখে দেখলেন সবটা। পরক্ষণই খানিকটা এগিয়ে এসে মেয়ের মুখটা আলতো করে মুছিয়ে দিতে লাগলেন ভেজা তোয়ালেটা দিয়ে। অরিন চোখ বন্ধ করে রেখে ভালো মেয়েদের মতো বসে রইল। সাব্বির সাহেব বেশ নাজুকভাবে মেয়ের মুখ মুছিয়ে দিলেন। মেয়েটার নাক থেকে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা লুহু। সেদিকে তাকাতেই যেন কলিজাটা ছ্যাদ করে উঠল মানুষটার। শত হলো মেয়েটা তার বজ্জ আদুরে কিনা। সাব্বির সাহেব ছলছল চোখে নিজের হাতের কাজ শেষ করলেন। তারপর ফার্স্ট এড বক্স হাতে হি ডু ইট ক্রিম বের করে মেয়ের গালে পড়ে যাওয়া কালচিটের দাগগুলোর উপর আলতো করে লাগিয়ে দিলেন। এত কিছুর মাঝে অরিন ছিল একেবারেই নির্বিকার। মেয়েটা শুধু থেকে থেকে 2-1 ফোঁটা ফোপানোর সুর দিচ্ছে। সবশেষে সাব্বির সাহেব আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এখনো ব্যথা করছে? অরিন ডানে বামে মাথা নাড়ায়। তা দেখে সাব্বির সাহেব এবার বুঝি খানিকটা নড়ে চড়ে বসলেন। তিনি মেয়ের উদ্দেশ্যে বলতে লাগলেন, একটা গল্প শুনবে মামুনি? অরিন চোখ তুলে বাবার দিকে অবুঝের ন্যায় বলে উঠছে, শুনবো। সাব্বির সাহেব আলতো হাসলেন। বিছানার উপর পা তুলে বসলেন আয়েশ করে। তারপর নিজের কোলের উপর একটা বালিশ চেপে মেয়েকে বললেন, তুমি আমার কোলে শো আম্মা, আমি তোমার মাথায় বিলি কেটে দিতে দিতে বলি। অরিন বুঝি তৎক্ষণাৎ নিজের সকল দুঃখ ভুলে গেল। সে গাল ভর্তি হাসি টেনে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো বাবার কোলে। বেশ আয়েশ করে বাবার কোলে মাথা রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এবার বলো। সাব্বির সাহেবের মেয়ের এহেন বাচ্চামো দেখে ভেজা চোখে হাসলেন একটুখানি। তারপর মেয়ের মাথায় বিলি কেটে বলতে লাগলেন, এক দেশে এক রাজকুমার ছিলেন, যিনি ছিলেন যথেষ্ট শক্তিশালী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। তার ব্যক্তি জীবন ছিল ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন। সেই রাজকুমার পৃথিবীর সকলের জন্য ছিল একজন কঠোর, ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ মানুষ। কিন্তু শুধুমাত্র একজনের কাছে তিনি ছিলেন একেবারে অসহায় একজন, যার সামনে রাজকুমারের কোনো রাগ, অভিমান, বিচক্ষণতা, কঠোরতা কিছুই টিকত না বেশিক্ষণ। কেন জানো? অরিন জিজ্ঞাসা চোখে তাকিয়ে আছে বাবার দিকে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট লেপটে আছে একটা কৌতূহলতা। সাব্বির সাহেব আলতো হেসে ফের বলতে লাগলেন, কারণ রাজকুমার সেই মানুষটাকে ভীষণ ভালোবাসতো, বলতে গেলে নিজের চাইতেও কয়েক গুণ বেশি ভালোবাসতো। তাই রাজকুমার পৃথিবীর সকলের কাছে কঠোর হলেও একমাত্র তার প্রিয় মানুষটার কাছে তিনি ছিলেন একেবারেই নরম। সেই মানুষটা আর কেউ নয়, সে ছিল এক সুন্দরী রাজকন্যা। কিন্তু রাজাকে ভীষণ ভালোবাসতো।
সব কিছু ঠিকঠাক চলছিল। রাজকুমার আর রাজকন্যা একে অপরকে ভীষণ ভালোবাসতো। রাজকন্যা হুটহাট রাগ করলেও রাজকুমার ভীষণ আদুরেভাবে তার রাগ ভাঙাতো। রাজকন্যা যখন যা চাইতো তাই চোখের পলকে এনে হাজির করত রাজকুমার। রাজকন্যার সামান্যতম কষ্ট হলেও অস্থির হতো সে। কিন্তু দুজনের এত এত ভালোবাসার পরও হঠাৎ একদিন ঘটনা এক ভয়াবহ বাবাকে হঠাৎ থামতে দেখে অরিন কেমন অস্থির হয়ে উঠছে। সে বাবার দিকে তাকিয়ে অস্থির গলায় বলতে থাকে, থামলে কেন আব্বু? বাকিটা বলো না প্লিজ। সাব্বির সাহেব মেয়ের দিকে তাকালেন, ঠোঁটের কোণে আহত হাসি টেনে বলতে লাগলেন, একদিন রাজকুমার পুরো রাজবাড়ির প্রতিটি মানুষের সামনে নিজের মনের কথা বলে সে নাকি রাজকন্যাকে বিয়ে করতে চায়। ও বলে রাজকুমার আর রাজকন্যা নাকি একে অপরকে ভীষণ ভালোবাসে। তখন রাজা রাজকন্যাকে ডেকে এনে জিজ্ঞেস করলো রাজকুমার যা বলছে তা কি সত্য কিনা। তখন প্রত্যুত্তরে রাজকন্যা কি বলেছে জানো? কি বলেছে? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো অরিন। সাব্বির সাহেব মৃদু ঠোক গেলেন। ইস, এতটুকু কথা বলতে গিয়ে গলাটা কেমন ধরে আসছে তার। তিনি খানিকক্ষণ সময় নিয়ে নিজেকে সামলালেন, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেছে সে নাকি রাজকুমারকে ভালোবাসে না। রাজকুমার যা যা বলেছে সবটাই নাকি মিথ্যা। কিন্তু এটা তো মিথ্যে কথা। তাছাড়া বিরাট মাপের অপরাধ। একটা মানুষকে ভালোবেসে তার ভালোবাসাকে অস্বীকার করলো কেন? তাহলে তুমি কেন অস্বীকার করলে আমার রোধকে? থমকায় অরিন। বাবার শেষ কথাটা বুঝি একেবারে বুকে এসে বিঁধেছে তার। মেয়েটার চোখ দুটো বুঝি ভরে আসলো নিমিষেই। অরিন তৎক্ষণাৎ এদিক ওদিক তাকালো, এলোমেলো দৃষ্টি ফেলে নিজের ছলছল চোখ জোড়া লুকাতে তৎপর হলো। সাব্বির সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের পানে। খানিকক্ষণ বাদে নিচে থেকেই বলে উঠলেন, জানো আম্মু, তুমি কিন্তু বরাবরই অপুট কথা লুকাতে। অরিন তৎক্ষণাৎ নিজের চোখ দুটো বন্ধ করে নেয়, ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলানোর প্রয়াস চালায়। সাব্বির সাহেব এগিয়ে আসেন, খানিকটা হাত বাড়িয়ে মেয়ের মাথাটা নিজের কাঁধের উপর নিয়ে আদুরে কঞ্চে বললেন, আমি জানি মা, তুমি কিছু না কিছু লুকাচ্ছ। বাবা হয়ে তোমার কাছে জানতে চাইবো না সে বিষয়ে। শুধু একটা কথাই বলবো, ভালো না বাসলে এক কথা, কিন্তু ভালোবেসেও সেই ভালোবাসাকে অস্বীকার করা কোনো ভুল নয়। এ যে রীতিমতো পাপ। আর জানোই তো, ভুলের ক্ষমা হলেও পাপের কিন্তু কোনো ক্ষমা নেই। কথাটা বলে আপাতত চুপ করে রইলেন দুজনে। অরিন হয়তো খাচ্ছে নিঃশব্দে। সাব্বির সাহেবের কাজটা কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে এসেছে মনে হচ্ছে। তিনি আর কিছু না বলে মেয়েকে রেখে ধীরে ধীরে বেরিয়ে গেলেন রুম থেকে। আর অরিন সে বসে রইল আহত মনে। তার বাবার কথাগুলো বলা যে ভীষণ রকমের ভাবাচ্ছে তাকে। মেয়েটা ওসব ভাবতে ভাবতে মাথা চেপে ধরে নিজের না আর পারছে না, সে আর পারছে না ভাবতে। কিয়ৎক্ষণ বাদে অরিন এবার চোখ মুখ শক্ত করে নিল, হাত দিয়ে চোখ দুটো মুছে নিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। রাইসা বেগম মনমনস্ক হয়ে চুলোর ধারে দাঁড়িয়ে আছেন। ওদিকে চুলার উপর ভাত যে উপচে উপচে পড়ছে, সেদিকে কোনো খবর নেই মানুষটার। হঠাৎই নাকে কেমন পোড়া পোড়া গন্ধ পেতেই সমিত ফিরে পান তিনি। পরক্ষণই সামনে তাকাতে আটকে ওঠেন এক প্রকার। তিনি তড়িঘড়ি করে ভাতের উপর থেকে গরম ঢাকনাটা হাত ছাড়াই ধরতে নিলেন, আর সঙ্গে সঙ্গেই ভাত গরম ছেঁকা লাগায় ব্যথত শব্দ করে উঠেন। ইস, মাছটা কেমন ভুলোমনা হয়ে গেল হঠাৎ করে। গরম ঢাকনাটা কিভাবে পারলেন হাতা ছাড়া ধরতে? রাইসা বেগম নিজের এমন অদ্ভুত কাণ্ডে বেশ খানিকটা তিতিবিরক্তই হলেন নিজেই। মুখে একটা বিরক্তি ভাব নিয়ে ফ্রিজ থেকে তড়িঘড়ি করে দুটো বরফের টুকরো বের করে হাতে ঘষতে ঘষতে লাগলেন। এরই মধ্যে সেথায় গুটি গুটি পায়ে হাজির হন অরিন। কিচেনের দুয়ারে দাঁড়িয়ে একবার আর চোখে আশেপাশে তাকালো মির্জা। পরক্ষণে ধীরে ধীরে কিচেনে ঢুকলো সে। অদূরেই রাইসা বেগম অমন গোমরা মুখে হাতে বরফ লাগাতে দেখে চিন্তিত গলায় বলতে লাগলো, রাইসা বেগম, কি হয়েছে হাতে ছোট মা? বিষণ্ণ মুখে অরিনের দিকে চাইলেন, আহত গলায় বললেন, আর বলিস না রে মা, অন্যমনস্ক মাথায় গরম ঢাকনাটা হাতা ছাড়াই ধরে ফেলেছিলাম। তাই দেখ না, হাতটায় কেমন ফোসকা পড়ে গেছে ইতোমধ্যেই। বলে তিনি হাতটা বাড়িয়ে দিলেন অরিনের দিকে। অরিন চিন্তিত হয়ে ছোট মার হাতটা উল্টে পাল্টে দেখলো। পরক্ষণেই কেমন আহত গলায় বলল, বেশ খানিকটা জায়গায় ফোসকা পড়ে গেছে ছোট মা। তুমি এক্ষুনি ঘরে যাও, হাতে ঔষধ লাগাও, অন্তত
জ্বলুনিটা না হয় কমুক। রাইসা বেগম নিজের হাতের দিকে তাকিয়ে রেখে মাথা নাড়লেন, তারপর চলে যেতে লাগলেন কিচেন থেকে। কিন্তু কি একটা মনে করে আবারও পেছনে তাকালো তিনি। অরিনকে জিজ্ঞেস করলেন। তোর কি কিছু লাগবে মা? অরিন মাথা ঝাঁকায়, বলে, আমারটা আমি নিয়ে নিতে পারবো ছোট মা, তুমি আগে ঘরে গিয়ে ঔষধ লাগাও। রাইসা বেগম আলতো করে হেসে চলে গেলেন নিজের রুমের দিকে। আর অরিন নিজ জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো রাইসা বেগমের সম্পূর্ণ চলে যাওয়া। যখনই দেখলো রাইসা বেগমকে আর দেখা যাচ্ছে না, তখনই সে আশেপাশে খুঁজে মাঝারি সাইজের ছুরিটা হাতেই তুলে নেয়। চলচল চোখে কিয়ৎক্ষণ ছুরিটার দিকে তাকিয়ে রইল মেয়েটা, তারপর সেটি লুকিয়ে নিল নিজের ওড়নার আড়ালে। অনেক মাত্র বেরিয়ে এলো গোসল ছেড়ে। সারা জেগে থাকার দরুন শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে তার। ছেলেটা ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে চোখ রাখে সামনের দেয়ালে সগৌরবে ঝুলে থাকা ঘড়িটার দিকে। সকাল 10:40। আজকে আর তার অফিস যাওয়া হলো না। আর যাবেই বা কীভাবে? বাড়ির প্রতিটি সদস্যের যা নাজুক অবস্থা, তার উপর বোনটাও তার যে খেয়াল রাখতে হবে তার। অনেক শরীর মুছে গায়ে একটা টি শার্ট জড়িয়ে নিল, তারপর গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। তার রুমটা করিডোর একেবারে শেষে, কিনারে হওয়ায় সিঁড়ি বেয়ে নিচে নামতে খুব একটা সময় লাগলো না অবশ্য। কিন্তু আজ অনেকের কি হলো কে জানে। ছেলেটা নিজের রুমের কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের ঘরের দরজা বন্ধের দিকে। হঠাৎ করে মনটা কেমন খচখচ করছে তার। সকালে বোনটার গায়ে বেশ কয়েকটা মার পড়েছে, এরপর তো সে একটাবারও খোঁজ নিল না বোনের। আহারি, এত আদরে বোনটার সাথেও এত কঠোর হচ্ছে অনেকের মনটা বিষিয়ে এলো ক্ষণিকে। সে ছটপট সবকিছু ভুলে এগিয়ে গেল বোনের ঘরের দিকে। বন্ধ দরজার গায়ে পরপর দুটো করাঘাত করে ডাকতে থাকলো বোনকে। বনু, ও বনু, গেটটা খোল। ওপাশে নীরব। অনেক ভাবে হয়তো বোন তার সঙ্গে রাগ করে আছে, বিদায় সাড়া দিচ্ছে না। অনেক হালকা হেসে আবারও করাঘাত চালায়, কিন্তু না, এবারও সারা শব্দ নেই কোনো। এবার যেন খানিকটা খটকায় লাগলো অনেকের মনে। ছেলেটা তৎক্ষণাৎ গলা উঁচিয়ে ডাক পারে বোনকে। না, অরি, এই অরি, গেটটা খোল তো। কোনো সারা শব্দ নেই মেয়েটার। অনেক বুঝি এবার বেশ ঘাবড়ে গেল। সে কেমন উৎভ্রান্তের মনে চিৎকার করে ডাকতে থাকে বোনকে। বনু, প্লিজ বনু, গেট খোল, ভাইয়া ভয় পাচ্ছি বাচ্চা। এদিকে অনেকের এহেন চিৎকারে বাড়ির সকলে এক প্রকার হুড়মুড় করে ছুটে আসে অয়নের রুমের দিকে। তায়েব সাহেব তো এটো হাতে ছুটে এসেছেন অনেকের চিৎকার পেয়ে। বেচারা বুঝি খাবারই খাচ্ছিল। সাব্বির সাহেব দুর্বল দেহটা নিয়ে কাঁপতে কাঁপতে মেয়ের ঘরের সামনে এসে দাঁড়ালেন। বহু কষ্টে থেমে থেমে মেয়েকে ডাকলেন। মা, ও মা, গেটটা খোলো মা। না, অয়ন হয়তো শুনল না বাবার এহেন কাতর গলার ডাক। সাব্বির সাহেব ঢোক গিলছেন পরপর। মনটা কেমন অজানা আতঙ্কে বিষিয়ে যাচ্ছে। বারে বারে মনে এসে বাড়ি খাচ্ছে মেয়েটা কিছু হলো না তো। ওদিকে রাফিয়া বেগম পাথর বনি গেছে যেন। মানুষটা হতবাক হয়ে তাকিয়ে আছে বন্ধ দরজার দিকে। অনেক আবারও জোর গলায় ডাকলো বোনকে। অরি, বোন আমার, আল্লাহর দোহাই লাগে, দরজাটা খোল। ভাইয়া কথা দিচ্ছি, আর কোনোদিন তোর সাথে শক্ত গলায় কথা বলবো না। বনু, প্লিজ একটাবার দরজা খোল। দেখতে দেখতে অনেক প্রায় মিনিট 10 যাবত একাধারে করাঘাত করেই যাচ্ছে বন্ধ দরজার গায়ে, অথচ ভেতর থেকে কোনো প্রকার শব্দটিও আসছে না। যত সময় ঘনিয়ে যাচ্ছে ততই যেন ভয় বাড়ছে সকলে। সাব্বির সাহেব একপাশে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। লোকটা সম্পূর্ণ শরীর কাঁপছে অনবরত। হয়তো কোনো অজানা আতঙ্ক কিংবা কোনো অশনি সংকেতের আগমনে। তায়েব সাহেব এটো হাতেই কড়া নেড়ে একাধারে ডেকে যাচ্ছেন অরিনকে। ওদিকে রাফিয়া বেগম শুকনো চোখ মুখে দাঁড়িয়ে আছেন পাশের দেয়াল ঘেঁষে। ভেতরটা ফেটে যাচ্ছে তার। মেয়েকে সকাল সকাল কতগুলো মারিনা দিলেন তিনি। মেয়েটা কি তবে সে অভিমানী না? আর ভাবতে পারছেন না তিনি। ভেতরটা তার শুকিয়ে আসছে অজানা আতঙ্কে। তিনি কাঁপা কাঁপা শরীরটা নিয়ে এগিয়ে এলেন দরজার কাছে। হাত দুটো দিয়ে দরজায় কড়াঘাত করতে করতে কাঁপা কণ্ঠে বললেন, মারে, তোর কাছে মাপ চাইছি মা। আর কোনোদিনও তোর গায়ে হাত তুলবো না। শুধু এবারের মতো মাফ করে দে। তোর যা ইচ্ছে তাই করিস মা। তোর যেখানে ইচ্ছে সেখানে যাস। অন্তত এবার গেটটা খোল মা। না। ওপাশ থেকে তখনও ভেসে আসেনি তেমন কোনো শব্দ। বাড়ির সবাই আরেক চোট ভয় পেলেন। অনেক ক্রমাগত কাঁদতে কাঁদতে দরজা ভাঙার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাজের কাজ তো হচ্ছেই না।
ঠিক এমন সময় ক্লান্ত দেহটা নিয়ে কোন রকমে ডুলতে ডুলতে বাড়িতে ঢুকলো রৌদ্র। ছেলেটার চোখে মুখে স্পষ্ট লেপ্টে আছে ক্লান্তির ছাপ। এই তো বেশিক্ষণ না, শুধুমাত্র ঘন্টা খানিকের জন্য এসেছে বাড়িতে। কোনো রকমের গোসলটা সেরে দুটো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবারও যেতে হবে হসপিটালে। যদিও বা হসপিটালে আপাতত তাসফিক সাহেব আছেন, তার ভরসাতেই তো রৌদ্র বাড়িতে এলো। রৌদ্রের পা দুটো বাড়িতে প্রবেশ করতে থমকে গেল উপর থেকে ভেসে আসা কান্নার শব্দে। রৌদ্রের চোখে মুখ থেকে তৎক্ষণাৎ সরে গেল সকল ক্লান্তি। ছেলেটা হাতে অ্যাপ্রনটা এক প্রকার ছুঁড়ে ফেলে দৌড়ে গেল সিঁড়ি বেয়ে। করিডোরে পা রাখতে থমকে গেল ছেলেটা। অয়নের ঘরের দরজার সামনে সবাইকে এইভাবে একযোগে কাঁদতে দেখে ভয়ে কলিজাটা শুকিয়ে আসলো তার। রৌদ্র পরপর শুকনো ঠোক গিলে নিল কয়েকটা, ছুটে এলো দরজার সামনে। দরজাটা লক বরাবর ঘুরাতে ঘুরাতে বলল, দরজা কখন আটকিয়েছো?